আচ্ছা, আধুনিক জীবনের এই চাপে কি মাঝে মাঝে সবকিছু বড্ড এলোমেলো লাগে? ভাবুন তো, যদি এর সমাধানটা লুকিয়ে থাকে হাজার হাজার বছরের পুরনো খুব সহজ একটা অভ্যাসের মধ্যে। আজ আমরা ঠিক এটাই দেখব, প্রাচীন জ্ঞান আর আধুনিক স্ট্রেস ম্যানেজমেন্টের মধ্যেকার এক অবাক করা সংযোগ। একটু ভাবা যাক, কোভিড-19 মহামারীর সেই কঠিন সময়টার কথা। বিশেষ করে শিক্ষকরা, যারা আমাদের সমাজের একটা বড় চালিকা শক্তি, তারা এক ভয়াবহ মানসিক চাপের মধ্যে দিয়ে গেছেন। এই কথাটা কিন্তু শুধু একটা তথ্য না, এটা সেই কঠিন বাস্তবতার একটা ছবি, যা থেকে আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। তো এখানে আমরা মুখোমুখি হচ্ছি দুটো জিনিসের। একদিকে ২১ শতকের এই লাগাম ছাড়া চাপ, আর অন্যদিকে প্রাচীনকালের একটা অভ্যাস। চলুন দেখি এই দুটো আপাতদৃষ্টিতে ভিন্ন জগতের মধ্যে একটা সেতু তৈরি করলে কি দাঁড়ায়। আমরা যে সমাধানের কথা বলছি তার নাম হল ত্রাটক ক্রিয়া। এটাকে হঠযোগের একটা খুব শক্তিশালী শোধন প্রক্রিয়া হিসাবে ধরা হয়। এর কৌশলটা শুনতে যতটা সহজ, ততটাই কাজের। আপনাকে শুধু একটা বিন্দুর দিকে তাকিয়ে থাকতে হবে, পলক না ফেলে। ব্যাস, এইটুকুই। তাহলে প্রশ্ন হল, এই ত্রাটক ক্রিয়া ঠিক কিভাবে করে? চলুন পরের স্লাইডে এর সহজ ধাপগুলো দেখে নেই। প্রসেসটা কিন্তু খুবই সহজ। প্রথমে আরামে বসুন, মেরুদণ্ড সোজা রেখে। এরপর আপনার দৃষ্টি একটা বিন্দুতে স্থির করুন, সাধারণত একটা মোমবাতির শিখার ওপর। এবার পলক না ফেলে তাকিয়ে থাকুন, যতক্ষণ না চোখ দিয়ে স্বাভাবিকভাবে জল আসতে শুরু করে। তারপর আলতো করে চোখ বন্ধ করুন, আর মনের ভেতরে যে ছবিটা ভেসে উঠছে সেটাকে শুধু লক্ষ্য করুন। প্রাচীন যোগের বইগুলোতে কিন্তু ত্রাটকের প্রচুর প্রশংসা করা হয়েছে। যেমন হঠ্যপ্রদীপিকা বলছে এটা চোখের রোগ সারায় আর অলসতা দূর করে। আবার ঘেরন সংহিতা বলছে এটা মনকে ধ্যানের জন্য প্রস্তুত করে তোলে। মানে মূল কথাটা পরিষ্কার, এই অভ্যাসটাকে মনোযোগ আর ইচ্ছাশক্তি বাড়ানোর একটা দারুণ উপায় হিসেবে দেখা হতো। কিন্তু আসল মজাটা তো এখানে। শত শত বছরের পুরনো এই দাবিগুলো কি আধুনিক বিজ্ঞানের পরীক্ষার সামনে টিকতে পারবে? একটা যুগান্তকারী গবেষণায় ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজা হয়েছিল, যেখানে খুব বেশি মানসিক চাপে থাকা একদল শিক্ষকের ওপর ত্রাটকের প্রভাব পরীক্ষা করা হয়। গবেষকরা এখানে বিজ্ঞানের গোল্ড স্ট্যান্ডার্ড পদ্ধতি ব্যবহার করেছেন, র্যান্ডমাইজড কন্ট্রোলড ট্রায়াল। এই ফ্লোচার্টে যেমনটা দেখা যাচ্ছে, একদল শিক্ষককে র্যান্ডমলি দুটো দলে ভাগ করা হয়েছিল। একটা দল মানে এক্সপেরিমেন্টাল গ্রুপ ত্রাটক অভ্যাস করেছে, আর অন্য দলটা মানে কন্ট্রোল গ্রুপ কিছুই করেনি। এই ডিজাইনটা কেন জরুরি? কারণ এটা আমাদের নিশ্চিতভাবে বলতে সাহায্য করে যে ফলাফলে যে পার্থক্য দেখা যাবে তা আসলেই ওই অভ্যাসের কারণে, অন্য কোনো কারণে নয়। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? এর জন্য সময় লেগেছে অবিশ্বাস্য রকম কম। মানে ঘন্টার পর ঘন্টা মেডিটেশনের কথা হচ্ছে না। অংশগ্রহণকারীদের সপ্তাহে মাত্র ৩ দিন আর প্রত্যেকবার মাত্র ৮ মিনিট করে এটা করতে বলা হয়েছিল। সম্ভবত এর চেয়ে বেশি সময় আমরা অনেকেই প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দিই। আর ফলাফল সেটা নিজেই নিজের কথা বলছে। এই বার চারটার দিকে একটু তাকান। পরিষ্কার দেখা যাচ্ছে যে যে দলটা ত্রাটক অভ্যাস করেছে তাদের পেশাগত চাপের মাত্রা অনেকটাই কমে গেছে। তাদের গড় স্ট্রেস স্কোর ১২৭ থেকে কমে ১১৩-র একটু ওপরে নেমে এসেছে। এটা কিন্তু পরিসংখ্যানের দিক থেকে একটা বিরাট উন্নতি। কিন্তু সুবিধাটা শুধু চাপ কমানোর মধ্যেই থেমে থাকেনি, তাদের সার্বিক মানসিক সুস্থতাও বেড়েছে। এই চার্টটা দেখাচ্ছে তাদের ভালো থাকার স্কোর প্রায় ৫২ থেকে বেড়ে ৫৭-র উপরে চলে গেছে। তার মানে ব্যাপারটা শুধু খারাপ জিনিস কমানো না, ভালো অনুভূতিগুলো বাড়ানোও বটে। এই ফলাফলগুলো সত্যিই দারুণ, কিন্তু এটা আমাদের একটা আরও গভীর প্রশ্নের দিকে নিয়ে যায়। এই ধরনের অভ্যাস কি শুধু আমাদের অনুভূতিকেই প্রভাবিত করে, নাকি এটা আমাদের মস্তিষ্কের গঠনেও কোনো আসল বাস্তব পরিবর্তন আনতে পারে? এই প্রশ্নের উত্তর পেতে চলুন এবার আরেকটা গবেষণার দিকে তাকানো যাক। এই গবেষণাটা মস্তিষ্কের গভীরে গিয়ে দেখেছে যে মেডিটেশনের মতো অভ্যাসগুলো দীর্ঘমেয়াদে মস্তিষ্কের শারীরিক গঠনে কোনো প্রভাব ফেলে কিনা। এই গবেষণাটি ব্রেইন প্রেডিক্টেড এজ নামে একটা দারুণ কনসেপ্ট ব্যবহার করেছে। মানে আপনার আসল বয়সের তুলনায় আপনার মস্তিষ্কের গঠন দেখে তার বয়স কত বলে মনে হয়। আর রেজাল্ট যা পাওয়া গেল তা এক কথায় চমকে দেওয়ার মতো। যারা ধ্যান করেন না তাদের মস্তিষ্ক তাদের আসল বয়সের চেয়ে গড়ে ৩ বছর বেশি বয়স্ক বলে মনে হয়েছে। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে ধ্যান করেন তাদের মস্তিষ্কের বয়স তাদের আসল বয়সের সাথে একেবারে মিলে গেছে। এই সংখ্যাটাই আসলে পুরো গল্পটা বলে দিচ্ছে। ধ্যানকারীদের গড় স্কোর ছিল নেগেটিভ, যার মানে হল তাদের মস্তিষ্ক জৈবিকভাবে তাদের বয়সের চেয়েও তরুণ থাকার লক্ষণ দেখাচ্ছিল। আর ঠিক এর উল্টোটা দেখা গেছে কন্ট্রোল গ্রুপের ক্ষেত্রে।
তাদের স্কোর ছিল পজিটিভ, যা মস্তিষ্কের দ্রুত বার্ধক্যের দিকে ইঙ্গিত করে। পার্থক্যটা কিন্তু বিশাল। আরও গভীরে গিয়ে গবেষকরা একটা অসাধারণ জিনিস লক্ষ্য করেছেন। যারা ধ্যান করেন তাদের পিনিয়াল গ্রন্থির গঠন অনেক বেশি মজবুত। এটা গুরুত্বপূর্ণ কেন? কারণ এই ছোট্ট গ্রন্থিটা একটা পাওয়ার হাউসের মতো কাজ করে। এটা মেলাটোনিন তৈরি করে, সেই হরমোন যে আমাদের ঘুম নিয়ন্ত্রণ করে এবং আমাদের মস্তিষ্কের কোষগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচায়। তো এই দুটো আলাদা গবেষণা থেকে যা যা জানলাম সেগুলোকে এক করলে আমরা ঠিক কি বুঝতে পারি? চলুন পুরো বিষয়টা একবার গুছিয়ে নেওয়া যাক। তাহলে চলুন সব সূত্র এক জায়গায় মেলানো যাক। আমরা দেখলাম যে ত্রাতকের মতো একটা সহজ অভ্যাসও আমাদের স্ট্রেস কমাতে পারে। আমরা জানলাম যে দীর্ঘমেয়াদী ধ্যান আমাদের মস্তিষ্কের বয়স বাড়ার গতিকে হয়তো ধীমা করে দিতে পারে। আমরা একটা সম্ভাব্য কারণও খুঁজে পেলাম, পিনিয়াল গ্রন্থির স্বাস্থ্য। আর এই সব কিছু একটা গভীর সত্যের দিকে ইঙ্গিত করে। আমাদের মনোযোগের গুণমান আমাদের মানসিক সুস্থতা এবং আমাদের মস্তিষ্কের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই সব কিছু আমাদের একটা শেষ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। একটু ভেবে দেখুন তো, এই যে একটা যুগ যেখানে আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য চারদিকে এত কিছু, সেখানে একটা স্থির ফোকাসড মনের দাম আসলে কতটা? এটা নিয়ে ভাবার অবকাশ রইল।